আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে মূলদ এবং অমূলদ সংখ্যা সম্পর্কিত। তো স্ক্রিনে আমি যে চার্টটা এখানে দিয়ে রেখেছি আপনাদের, তো সেটা হচ্ছে নবম দশম শ্রেণীর বইয়ের হচ্ছে বাস্তব সংখ্যার প্রকারভেদ। এটা আপনারা মনে রাখতে পারেন। তবে আমরা আজকে প্রধানত আলোচনা করব মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা, এই দুটো বিষয় নিয়ে। এই দুটো বিষয় থেকে আপনাদের বেশ কিছু প্রশ্ন আসতে দেখা যায় এবং এই প্রশ্ন সম্পর্কিত পূর্ণাঙ্গ ধারণা না থাকার কারণে আপনারা কিন্তু প্রপারলি অ্যান্সার করতে পারেন না। তো আজকে আমরা একটু ডিটেইলসে এই দুটো বিষয় নিয়ে জানার চেষ্টা করব। তো মনোযোগ দেন একটু। আমি যে বিষয়টা আপনাদের বলবো শুরুতে, সেটা হচ্ছে যখন আপনারা মূলদ সংখ্যা শিখবেন তার সাথে সাথে মানে পাশাপাশি আপনারা অমূলদ সংখ্যাটাও শিখে রাখবেন, যাতে আপনাদের এই দুটোর মধ্যে আর কনফিউশন তৈরি না হয়। তো আমি সোজাসাপটাভাবে আলোচনা করব, আপনারাও খুব সুন্দরভাবে আলোচনাটাতে মনোযোগ দেবেন আর খাতায় তুলে রাখবেন গুরুত্বপূর্ণ বিষয়গুলো। তো দেখেন, তো প্রথমে আসেন মূলদ যে সংখ্যাটা আছে, মূলদ সংখ্যা বলতে আমরা কাকে কাকে বুঝবো। এই পুরো জিনিসটা এখান থেকে এই পর্যন্ত পুরো জিনিসটাই কিন্তু আসলে মূলদের মধ্যেই পড়ে, আর অমূলদ হচ্ছে শুধুমাত্র এই জিনিসটা। তাহলে আমি যদি অমূলদকে আলাদা করতে পারি, বাদবাকি সবকিছুই মূলদ হয়ে গেল, যেহেতু অমূলদ মাত্র এই বিষয়টা। তো দেখেন, আমি তাহলে মূলদের আলোচনা এবং কি বললাম অমূলদের আলোচনা, এই দুটো একটু পাশাপাশি রাখার চেষ্টা করছে। মূলদ সংখ্যা এর ইংরেজি হচ্ছে রেশিওনাল নাম্বার। মনে রাখতে হবে, রেশিওনাল নাম্বার মানে হচ্ছে মূলদ সংখ্যা, আর অমূলদ সংখ্যার ইংরেজি হচ্ছে ইরেশিওনাল নাম্বার। তো রেশিও শব্দের অর্থ কি? রেশিও মানে কিন্তু অনুপাত। তার মানে দাঁড়াচ্ছে মূলদ হচ্ছে অনুপাতের সাথে সম্পর্কিত। একটু মনে রাখবেন, তাহলে মূলদ কার সাথে সম্পর্কিত? দুটি সংখ্যার অনুপাতের সাথে সম্পর্কিত। আর অনুপাত এবং ভগ্নাংশ একই কথা। কি বললাম? অনুপাত এবং ভগ্নাংশ একই কথা। তাহলে মূলদের সাথে সম্পর্কিত অনুপাত এবং ভগ্নাংশ। তো আমি একটা সংখ্যা যদি বলি, ধরেন উপরে 5 তার নিচে 7। আচ্ছা বলেন তো, এই সংখ্যাটা মূলদ নাকি অমূলদ? তো নিশ্চয়ই বুঝতে পারছেন, এটা ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাচ্ছে এবং 5/7কে আমরা 5:7 লিখতে পারি। তার মানে দাঁড়াচ্ছে এটা একটা মূলদ সংখ্যা, অর্থাৎ 5/7 এই সংখ্যাটা একটা কি মূলদ সংখ্যা। তাহলে মূলদ সংখ্যার সংজ্ঞায় আমরা পেলাম যে যে সংখ্যাকে দুটি সংখ্যার অনুপাত আকারে প্রকাশ করা যায় সেটা মূলদ সংখ্যা, যে সংখ্যাকে দুটি সংখ্যার ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় সেটা মূলদ সংখ্যা, আর যদি আপনি বলেন যায় না তাহলে সেটা অমূলদ সংখ্যা। আমি আবারও বলছি, যে সংখ্যাকে দুটি সংখ্যার অনুপাত আকারে প্রকাশ করা যায় সেটা হচ্ছে মূলদ, যে সংখ্যাকে দুটি সংখ্যার ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় সেটা মূলদ, আর যেটাকে যায় না অনুপাত আকারে প্রকাশ করা কিংবা ভগ্নাংশ আকারে প্রকাশ করা সেটা হচ্ছে অমূলদ। তার মানে দুটো সংজ্ঞা কিন্তু আপনি অলরেডি এখান থেকে শিখে ফেলেছেন। তো আমি স্ক্রিনটা একটু ব্লার করে দিচ্ছি যাতে করে আমাদের বুঝতে কিছুটা সুবিধা হয়। তো মনোযোগ দেন, এখানে যে জিনিসটা আমি এই বক্সের মধ্যে আপনাদেরকে দেখাবো সেটা হলো, ধরেন আমরা 1 নম্বরে মূলদ সংখ্যার সংজ্ঞায় কি বলেছি, যে সংখ্যাকে অনুপাত আকারে প্রকাশ করা যায় সেটা মূলদ। 2 নম্বরে কি বলেছি, যেটাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় সেটা মূলদ। আর 3 নম্বরে আমি বলছি যে সসীম দশমিক, মনে রাখতে হবে কি, সসীম দশমিক বা আবৃত ভগ্নাংশে প্রকাশ করা যায়, আবৃত ভগ্নাংশে কি করা যায়, প্রকাশ করা যায়, সেটাও হচ্ছে আমাদের মূলদ। তাহলে এই 3টা সংজ্ঞা প্রপারলি আপনাকে শিখে রাখতে হবে কি সম্পর্কিত, মূলদ সম্পর্কিত। আমি আবার বলছি, যে সংখ্যাকে দুটি সংখ্যার অনুপাত আকারে প্রকাশ করা যায় সেটা মূলদ, যে সংখ্যাকে দুটি সংখ্যার ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় সেটা মূলদ, আর যেটাকে সসীম দশমিক বা আবৃত ভগ্নাংশে প্রকাশ করা যায়। আচ্ছা, আবৃত ভগ্নাংশ বা আবৃত দশমিক মানে কি? আবৃত দশমিক মানে কিন্তু পৌনঃপুনিক, মনে রাখবেন, পৌনঃপুনিক। তো আমরা 3 নম্বরে সরাসরি বলতে পারি যে পৌনঃপুনিক আকারে প্রকাশ করা যায় সেটা হচ্ছে মূলদ। এখন এই পৌনঃপুনিক বিষয়টা আপনাদের একটু ভালো করে জানতে হবে। তার পূর্বে আমি একটু আপনাদের সঙ্গে আলোচনা করতে চাই যে মূলদ তাহলে আমরা বলবো কাকে? যেমন 2 একটা কি সংখ্যা? মূলদ সংখ্যা। কেন? তার কারণ কি? এটাকে আমরা অনুপাত আকারেও প্রকাশ করতে পারি, এটাকে আমরা ভগ্নাংশ আকারেও প্রকাশ করতে পারি। কিভাবে সেটা বলেন তো? 2 এর নিচে মনে মনে কে আছে? 1, অর্থাৎ 2/1, এটা তো একটা ভগ্নাংশ, তাই না?
এই জন্য এটা মূলদ। আবার 2কে বা 2/1কে তো আমি এভাবে লিখতে পারি 2:1, তাহলে এটা কি? তাহলে এটা হচ্ছে আমাদের মূলদ। তার মানে ভগ্নাংশ আকারে প্রকাশ করা বা অনুপাত আকারে প্রকাশ করা একই কথা, এই দুটাই হচ্ছে আমাদের মূলদ। এখন আসেন আমি যদি বলি 1.5, এটা কি মূলদ নাকি অমূলদ? অবশ্যই মূলদ। তার কারণ কি? তার কারণ হচ্ছে যে দশমিক আকারে প্রকাশ করা যাচ্ছে। কিন্তু যদি এরকম হয় 1.57269573 চলতেই আছে, কখনো শেষ হবে না, তাহলে কিন্তু সেটা কি হবে? অমূলদ হয়ে যাবে। এখন এরকম কোন সংখ্যাকে বা এরকম কোন দশমিক সংখ্যাকে আমরা কিন্তু না ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারি, না অনুপাত আকারে প্রকাশ করতে পারি। এই জন্য এটা সবসময় বা এই সংখ্যাগুলো সবসময় কি হয়? অমূলদ হয়। যেমন আমি যদি বলি √3 একটা কি সংখ্যা? অমূলদ সংখ্যা। কেননা √3 মানে 1.73205080, তারপরে 756 ডট 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 চলতেই থাকবে। হ্যাঁ, এটা কোনোদিনও শেষ হবে না। এই জন্য √3 একটা কি সংখ্যা? অমূলদ সংখ্যা, মনে রাখতে হবে। আবার √2 একটা কি সংখ্যা? অমূলদ সংখ্যা। √5 একটা কি সংখ্যা? অমূলদ সংখ্যা। কিন্তু যদি বলা হয় √9 কি সংখ্যা, সাথে সাথেই কিন্তু সেটা মূলদ হয়ে যাবে। কেন? কেননা √9 মানে 3 স্কোয়ার, আর স্কোয়ার রুট কাটা গিয়ে আমাদের 3 থাকে। 3 তো একটা আমাদের পূর্ণ সংখ্যা এবং ধনাত্মক সংখ্যা, এবং এটাকে আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারি, অনুপাত আকারে প্রকাশ করতে পারি। তো এই জন্য এটা হচ্ছে মানে √9টা হচ্ছে আমাদের কি সংখ্যা? অবশ্যই মূলদ সংখ্যা। তো প্রাথমিক একটা ধারণা কিন্তু আপনাদের মূলদ সম্পর্কে হয়ে গেল। এবারে আরেকটু বিস্তারিত ধারণা আমি আপনাদেরকে দিতে চাই। তো দেখেন আমি কি বলছি? আমি বলছি অমূলদ এবং আরেকটা কি? আরেকটা হচ্ছে আমাদের মূলদ। ব্লার করে দিলাম আমি স্ক্রিনটা। তো দেখেন আমি অমূলদটা শুরুতে আপনাদেরকে বলবো। তো অমূলদ আসলে মানে কিভাবে দশমিকের পরে যদি অসীম সংখ্যক হয় তাহলে কিভাবে অমূলদ হয়। যেমন আমি একটু আগে বললাম যে 1.73205075 বা এরপরে 6 আছে ডট 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 ডট, এটা কখনো শেষ হচ্ছে না, একেবারে অসীম পর্যন্ত চলছে, তাহলে এটা মূলদ সংখ্যা। আর অমূলদ কি? আমি যদি বলি 1.73, এরপরে আর কিচ্ছু নেই, তাহলে এটা একটা কি সংখ্যা হয়ে যাচ্ছে? সাথে সাথেই এটা একটা মূলদ সংখ্যা হয়ে যাচ্ছে। তার কারণ হচ্ছে এটা লিমিটেড, এখানে কিন্তু ডট 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 মানে এটা চলতেই সেরকম বোঝাচ্ছে না, এটা শেষ হয়ে গিয়েছে, এটা একটা মূলদ সংখ্যা। তার মানে আমরা বলতে পারি যে মূলদ মানে হচ্ছে দশমিকের পর মানগুলো শেষ হবে, আর অমূলদ মানে দশমিকের পর মানগুলো শেষ হবে না, অসীম পর্যন্ত চলতেই থাকবে। তো এইবার আসেন কনফ্লিক্ট বা দ্বন্দ্ব হয় কোন জায়গাতে আমি একটু দেখাচ্ছি। তো ধরেন আমি যদি বলি উপরে 10, তার নিচে 3, বলে তো দেখি এটা মূলদ নাকি অমূলদ? নিঃসন্দেহে আপনি বলবেন এটা হচ্ছে একটা মূলদ সংখ্যা, কেননা এটা একটা ভগ্নাংশ এবং এই সংখ্যাটাকে 10:3 এভাবেও প্রকাশ করা যায়। তাহলে অনুপাত আকারে প্রকাশ করা যায়, সেটাও মূলদ। ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়, সেটাও মূলদ। কিন্তু কনফিউশনটা কোথায় আসে? যেমন ধরেন 10/3কে আমি উপরে 10/3 লিখে এভাবে যদি আমি ভাগ করি, তাহলে 3 তিরিখা কত হয়? 9, থাকলো বাকি কত? 1, দশমিক দিয়ে একটা শূন্য নিলাম। আবার 3 তিরিখা কত? 9, থাকলো বাকি কত? 1, দশমিকের জন্য একটা শূন্য নিলাম। আবার 3 তিরিখা 9, আচ্ছা বলেন তো থাকলো বাকি 1, এই প্রসেসটা কি কখনো শেষ হবে? হবে না। এখানে 3 3 3 3 চলতেই থাকবে, কিন্তু একেবারে অসীম পর্যন্ত, মানে এটা কখনো শেষ হচ্ছে না। এখন আসেন এই যে জিনিসটা কখনো শেষ হচ্ছে না, তাহলে তো আপনি বলবেন যে এই যে 3.33333 এটা তো একটা অমূলদ সংখ্যা। কিন্তু না, এটা অমূলদ সংখ্যা হবে না। এটা কি হবে? এটাও অবশ্যই মূলদ সংখ্যা। তাহলে আমার কথাটা একটু গোলমাল হয়ে গেল যে দশমিকের পরে মানগুলো যদি শেষ না হয়, চলতেই থাকে, তাহলে সেটা তো অমূলদ হওয়ার কথা, সেটা কেন এখন মূলদ হচ্ছে? প্রশ্নটা এই জায়গায়। এবার আসেন, এই জন্য আমরা বলেছি যে যদি কোনো সংখ্যাকে পৌনঃপুনিক আকারে প্রকাশ করা যায়, পৌনঃপুনিক বা আবৃত দশমিক বা সসীম দশমিক পর্যন্ত প্রকাশ করা যায়। আমি লিখে দিচ্ছি পৌনঃপুনিকের আর এক নাম কিন্তু কি বলেন তো? আবৃত দশমিক। হ্যাঁ, তাহলে পৌনঃপুনিক বা আবৃত দশমিক একই কথা। তাহলে পৌনঃপুনিক আমরা কিভাবে প্রকাশ করি? এই যে দেখেন 3.33333 চলতেইছে, এটা কখনো শেষ হচ্ছে না, এটাকে আমি লিখতে পারি 3.3 পৌনঃপুনিক এভাবে। তো যদি আমরা পৌনঃপুনিক আকারেও প্রকাশ করতে পারি কোনো একটা সংখ্যাকে, তারপরেও সেই সংখ্যাটা কি হবে? অবশ্যই মূলদ সংখ্যা হবে। এই জায়গাটা কিন্তু একটু অ্যাডভান্স জায়গা এবং এগুলোতে আপনাদের ভুল কিন্তু হয়ে যেতে পারে। এখন আপনি যদি বলেন যে আচ্ছা পৌনঃপুনিক
বিষয়টা সম্পর্কে আমি আরেকটু জানতে চাচ্ছি, তাহলে আমি বলি দেখেন 3 দশমিক ধরেন এইভাবে এসেছে 2 5 2 5 2 5 মানে চলছেই 2 5, তাহলে কি হবে বলেন তো 3.25 তার উপরে দুইটা পৌনঃপুনিক হবে, এভাবে চলতেই থাকবে। হ্যাঁ, তার মানে 3.25 2 5 2 5 2 5 এভাবে চলতেইছে, তাহলে এটা হচ্ছে আমাদের 3.25 মানে দুইটার উপর পৌনঃপুনিক। এখন আমি পৌনঃপুনিক সম্পর্কে আর একটু ধারণা দেওয়ার জন্য আপনাদের একটু বলি, এই যে ধরেন 3.33 এটা তো চলতেই, সেই জিনিসটার মূল ভগ্নাংশ ছিল তো 3/10, তাই না? এটা থেকেই তো এটা এসেছে ভাগ করে। তো এখন আমি আবারও যদি এখান থেকে আবারও আমি এইটাতে যদি ফেরত যাইতে চাই, তাহলে আমি কিভাবে ফেরত যাব? দেখেন, আমাকে এটা থেকে এখন পৌনঃপুনিকে রূপান্তর যদি আমি করি 3.3 তার উপর পৌনঃপুনিক, তো মনে রাখবেন এই পৌনঃপুনিক মানে হচ্ছে 9 এর সাথে সম্পর্কিত, তাহলে এইটা ইকুয়াল আমি বলতে পারি 3 মানে দশমিক এবং পৌনঃপুনিক বাদ দিয়ে যা দেখা যাচ্ছে আপনি লিখে ফেলবেন। লিখে ফেলার পর খেয়াল করে দেখেন এখানে পৌনঃপুনিক বাদ দিয়ে 3 দেখা যাচ্ছে, আপনি এখান থেকে 3 বিয়োগ করে ফেলবেন। বিয়োগ করার পর কয়টা ঘরের উপর পৌনঃপুনিক? একটা ঘর, তাই একটা 9 লিখবেন। লেখার পরে এটা ক্যালকুলেশন করলে আপনি দেখবেন আবার 10/3 এসেছে। এখন এই পৌনঃপুনিকের আলোচনাটা আমি এরপরেই আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব, তো অবশ্যই আপনারা হচ্ছে ফলো দিয়ে রাখবেন। যদি ফেসবুক পেজ থেকে দেখেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে ভিডিও আপলোড করা মাত্রই আপনারা নোটিফিকেশন পেয়ে যান। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভিডিওগুলো কেমন লাগছে। ঠিক আছে, তাহলে 33 থেকে 3 বাদ দিলে থাকবে কত? 30। 30 ভাগ কত? 9। আমি যদি 3 দ্বারা কাটাকাটি করি 3 3 9, 3 10 30, তার মানে উপরে 10, তার নিচে কত থাকলো? 3। এই যে দেখেন আমরা কিন্তু এটাতে আবার ফেরত চলে গিয়েছি। নিশ্চয়ই বুঝতে পারছেন যে আসলে পৌনঃপুনিক কিভাবে কাজ করে। হ্যাঁ, আচ্ছা, তো আবার দেখেন আমরা যদি আর একটা এক্সাম্পল দিই, ধরেন এরকম আছে 13.75। হ্যাঁ, এই 5-এর উপর বা আচ্ছা 13 না দিয়ে আমি দিলাম হচ্ছে 3.75, আমি দিলাম এটার উপর পৌনঃপুনিক, এটার উপর পৌনঃপুনিক। এটা কিভাবে হবে? এখন এটা হবে এইভাবে, আপনি পৌনঃপুনিক থেকে সাধারণ ভগ্নাংশে যদি রূপান্তর করেন 375 মাইনাস হচ্ছে 3 ভাগ হচ্ছে কয়টা? 9, দুইটা 9। জাস্ট এটা ক্যালকুলেশন করলে যা পাবেন সেটাই হচ্ছে আমাদের কি ভগ্নাংশ বলেন তো? আমাদের হচ্ছে সাধারণ ভগ্নাংশ, অর্থাৎ এটা এসেছে কোন ভগ্নাংশ থেকে সেটা আপনি শিখে ফেলবেন। তাহলে 375 থেকে 3 বাদ দিলে আমাদের কত থাকবে? 372 থাকবে, তাই না? 372 ভাগ 99, তাহলে 7 3 10 10 2 12, তার মানে এটাকে আমরা কত দ্বারা কাটতে পারি? আমরা হচ্ছে 3 দ্বারা কাটতে পারি, তাহলে 3 33 99, 3 1 3 3 24 72 কাটলাম। আবারও এটাকে আমরা কত দিয়ে কাটতে পারি? আচ্ছা, আমরা 124 উপরে আর তাকে কত দ্বারা ভাগ করব? 33 দ্বারা আমরা ভাগ করব, তাহলে 124 ভাগ হলো 33, তাই না? তাহলে কত হবে? তাহলে 3 33 99 থাকবে 25, দশমিক দিয়ে একটা শূন্য দিলাম, তাহলে এখানে হবে কত? 33কে যদি আমি 7 দ্বারা গুণ করি, 3 7 21 1 হাতে 2, 3 7 21 আর 22 23, তাহলে 231, তাহলে এখানে 7 হবে, এখানে হবে 231, বিয়োগ করলাম, বিয়োগ করলে কত থাকে? 9, 3 আর 4 থাকে 1, 19, তো দশমিকের জন্য শূন্য নিলাম। এবার আবার 5 বাদ যাবে, তাহলে 5 যদি 33, 5 33 কত হয়? 3 5 15 5 হাতে 1, 3 5 15 16, 165, তাহলে 5 বাদ গেল, থাকবে হচ্ছে 165। অবশিষ্ট কত? অবশিষ্ট 5, 6 আর 7 আর 2, তার মানে 25, আবার শূন্য হবে, আবার 250, তাই না? তাহলে আবার 7 5, এভাবে কিন্তু 7 5 7 5 7 5 7 5 চলতেই থাকবে। তো দেখেন ফলাফলটা যদি আপনি আরো ক্যালকুলেশন করেন এভাবে হবে 3.75 7 5 7 5 7 5, আপনি করে দেখেন এটাই আসবে, এটা কখনো শেষ হবে না। তো এটাকে যদি আমি পৌনঃপুনিক আকারে প্রকাশ করি বা আবৃত দশমিক আকারে প্রকাশ করি, তাহলে এটাকে আমি লিখতে পারি 3.75, এটার উপর পৌনঃপুনিক, এটার উপর পৌনঃপুনিক, যে জিনিসটা কিন্তু আসলে এটা। ঠিক আছে, তো এই জন্য আমাদের একটু পৌনঃপুনিক সম্পর্কেও ভালো ধারণা রাখতে হবে। তো এই যে বিষয়টা আমি আপনাদেরকে দেখালাম এতক্ষণ, এই বিষয়টা হচ্ছে মানে মূলদ এবং অমূলদের বেসিক আলোচনা। আরও বেশ কিছু আলোচনা রয়েছে, কিন্তু যতটুকু না করলেই নয় চেনার জন্য, মূলদ অমূলদ চেনার জন্য ততটুকু আমি আপনাদেরকে বুঝাই দিলাম। তো আরেকটা স্পেশাল বিষয় বলি, যে যদি কখনো মৌলিক সংখ্যার উপর আপনি রুট দেন, যেমন 2 2 3 5 7, তারপরে 11 13 17 19, এগুলো কিন্তু প্রত্যেকটাই আমাদের মৌলিক সংখ্যা। এই মৌলিক সংখ্যার উপর যদি আপনি রুট দেন, যেমন √7,
সাথে সাথে সেটা অমূলদ। যেমন √11 সাথে সাথেই সেটা অমূলদ, আবার √17 সাথে সাথেই সেটা অমূলদ। দেখেন কেননা 17, 11 এবং 7 এগুলো সবগুলোই অমূলদ, মানে দুঃখিত, সবগুলোই মৌলিক সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যার উপর রুট দিলেই অমূলদ হয়ে যাচ্ছে। আবার যদি আপনি বলেন √6, এটাও কিন্তু একটা অমূলদ সংখ্যা, কেননা এটাকে আমরা ভাঙতে পারি না। এটা ক্যালকুলেশন করলেও কিন্তু দশমিকের পরে মানগুলো অসীম পর্যন্ত চলতে থাকবে, এটাও কখনো শেষ হবে না। ঠিক আছে, তো এটাও তাহলে আমাদের কি সংখ্যা? অমূলদ সংখ্যা। তাহলে মূলদ এবং অমূলদ সম্পর্কে আপনাদের কিন্তু বেশ কিছু একটা মানে বেসিক ধারণা হয়ে গিয়েছে। তো আজকের আলোচনাটা এ পর্যন্ত রাখছি। আমার কাছে চাকরির গণিত যদি অনলাইনে আপনারা শিখতে চান, আমি রিসেন্ট টাইমে নতুন একটা ব্যাচ নিচ্ছি স্পেশালি নিবন্ধনের জন্য, 19তম শিক্ষক নিবন্ধনের জন্য। তো আপনারা যারা জয়েন হতে চান সেই ব্যাচে আমি নিবন্ধনের সিলেবাসটা লাইভ ক্লাসের মাধ্যমে কাভার করে দিব, পাশাপাশি পিডিএফগুলো দিব। তো জয়েন করার জন্য 01642702760 এই নম্বরে হোয়াটসঅ্যাপে টেক্সট দিয়ে আমার সঙ্গে আপনারা যোগাযোগ করবেন। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ মনোযোগ সহকারে দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।